আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সঙ্গে থাকছি সেলিনা তাওহিদ। শুরুতেই জানিয়ে দেব পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। হত্যাসহ সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রের অভিযোগে সিঙ্গাপুরে আজ বাংলাদেশে আটক। পুলিশের প্রতিরোধ না থাকলে জঙ্গিদের হত্যাকাণ্ড আরও বাড়ত, দাবি আইজিপির। নিজামীর ফাঁসির রিভিউর রায় 5 মে। কিশোরগঞ্জের শামসুদ্দিন সহ 4 রাজাকারের মৃত্যুদণ্ড ও 1 জনের আমৃত্যু কারাদণ্ডের রায়। হতাশা ঢাকতেই প্রধানমন্ত্রীর পরিবার নিয়ে কুৎসা রটনা, অভিযোগ আওয়ামী লীগের। নিজেকে নির্দোষ প্রমাণের দায়িত্ব জয়ের, দাবি বিএনপি নেতাদের। শেয়ার বাজারে বিনিয়োগের চেয়ে বেশি টাকা বেরিয়ে যাচ্ছে, প্রতারণায় হাতিয়ে নিচ্ছেন কোম্পানির পরিচালকরা, পর্যবেক্ষণ বিশ্লেষকদের। দেখছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। চায়ের সাথে সেরাটা। এবারে বিস্তারিত। জঙ্গি সংশ্লিষ্টতার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে সিঙ্গাপুর থেকে দেশে পাঠানো 5 বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। একই অভিযোগে সিঙ্গাপুরে আটক করা হয়েছে আরও 8 বাংলাদেশিকে। দেশে ফিরে তারা গুপ্ত হত্যা সহ সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছিল বলে জানিয়েছে সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হত্যাসহ সন্ত্রাসী হামলার পরিকল্পনার সাথে জড়িত থাকার অভিযোগে গত 29 এপ্রিল 5 বাংলাদেশিকে দেশে পাঠায় সিঙ্গাপুর কর্তৃপক্ষ। এছাড়াও একই অভিযোগে সেখানে আটক আছেন আরও 8 বাংলাদেশি। দেশে ফেরত আসা 5 জনকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। সংবাদ সম্মেলনে ডিবির মুখপাত্র মনিরুল ইসলাম জানান, 2007 সাল থেকে 2011 সালের মধ্যে সিঙ্গাপুরে ওয়ার্ক পারমিট ভিসায় যান তারা। সেখানে গিয়ে জড়িয়ে পড়েন জঙ্গি কর্মকাণ্ডে। সুনির্দিষ্টভাবে এই মুহূর্তে আমাদের বলাটা কঠিন যে তারা আনসারুল্লাহ বাংলা টিম বা আনসারুল ইসলাম নাকি জেএমবির সদস্য ছিল, এটি এই মুহূর্তে আমরা বলতে পারছি না। তদন্ত শেষে আমরা বলতে পারবো। তবে এতটুকু আমরা তাদের গ্রেপ্তারের আগে নিশ্চিত হয়েছি যে তারা এই জঙ্গিবাদকে সংগঠিত শক্তিশালী করার পিছনে কাজ করছিল। প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃতদের সাথে জঙ্গি কর্মকাণ্ডের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেন মনিরুল ইসলাম। তবে সিঙ্গাপুর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি অনুসারে আটককৃতদের সাথে আইএসের যোগসাজশ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। তারা হয়তো বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিমের কারো সাথে, অর্থাৎ তাদের কারো কাছে মুফতি জসিমউদ্দিন রহমানের বিভিন্ন যে বইগুলো জঙ্গিবাদের উস্কানি দিয়ে থাকে সেই ধরনের কিছু বইপত্র পাওয়া গিয়েছে। বাংলাদেশে একটি ইসলামী স্টেট প্রতিষ্ঠার লক্ষ্যে ষড়যন্ত্রের সাথে জড়িত সন্দেহে আটক 13 বাংলাদেশির মধ্যে 5 জনকে দেশে পাঠায় সিঙ্গাপুর কর্তৃপক্ষ। বাকি 8 জনকে সিঙ্গাপুরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এদিকে পুলিশের প্রতিরোধ না থাকলে জঙ্গিদের হত্যাকাণ্ড আরও বাড়ত বলে দাবি করেছেন আইজিপি। তিনি বলেন, সাম্প্রতিক জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশের পুলিশের দক্ষতা বিশ্বে রোল মডেল। বেশ কিছু হত্যাকাণ্ডের পরপর জঙ্গি সম্পৃক্ততা ও আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের দায় স্বীকার ভাবিয়ে তুলছে সবাইকে। তবে আইন শৃঙ্খলা বাহিনী তা আমলে নিচ্ছে না। তাদের দাবি, দেশীয় জঙ্গিরাই ঘটাচ্ছে হত্যাকাণ্ডগুলো। সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেন আইজিপি AKM শহীদুল হক। দাবি করেন, জঙ্গি ও সন্ত্রাস দমনে সফলতার। এই জঙ্গিদের বিরুদ্ধে সরকার, প্রশাসন, পুলিশ তেমন কোনো ভূমিকা নিতে পারে না। আমাদের অর্জনকে তারা কিন্তু তুলে ধরে না, বরং আমাদের ব্যর্থতাই তারা তুলে ধরে। কিন্তু আমরা দাবি করব, পৃথিবীর অনেক শক্তিশালী দেশের তুলনায় জঙ্গি দমনে বাংলাদেশ পুলিশ বিশ্বের কাছে একটি রোল মডেল হিসাবে পরিচিত। যতগুলি ঘটনা ঘটেছে তার 90% এই বাংলাদেশ পুলিশ উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে। দেশি জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম এবং জেএমবি সবগুলো হত্যাকাণ্ডে জড়িত বলে দাবি তার। জানান, 37টির মধ্যে 34টি মামলায় রহস্য উদ্ঘাটন, 144 আসামি গ্রেফতারের কথা দেন এ বিষয়ক পরিসংখ্যানও। গোপনে এবং টার্গেট কিলিং হয়, এইগুলি সব আমাদের প্রতিরোধের কারণে হয়তো সংখ্যা আর বাড়েনি। যদি আমাদের এই ধরনের তৎপরতা না থাকতো তাহলে আরও অনেক ঘটনা হয়তো ঘটিত। সবশেষে কলাবাগানের জোড়া খুনে আনসারুল্লাহ বাংলা টিম এবং টাঙ্গাইলের দর্জি খুনে জেএমবি জড়িত বলেও দাবি আইজিপির। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড পুনর্বিবেচনার রায় দেওয়া হবে 5 মে।
এদিকে মানবতা বিরোধী অপরাধে কিশোরগঞ্জের শামসুদ্দিন সহ 4 জনকে মৃত্যুদণ্ড এবং আরেকজনকে দেওয়া হয়েছে আমৃত্যু কারাদণ্ড। ৭১-এ মানবতা বিরোধী অপরাধে জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর বিরুদ্ধে আপিল করা হলে ট্রাইব্যুনালের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। আপিল বিভাগের সেই রায় পুনর্বিবেচনা করে মৃত্যুদণ্ড কমানোর আবেদন করেন মাওলানা মতিউর রহমান নিজামী। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বে 4 সদস্যের বেঞ্চ উভয় পক্ষের শুনানি শেষে বৃহস্পতিবার রায় দেয়া হবে বলে আদেশ দেন। যথেষ্ট তথ্যপত্রের ভিত্তিতেই মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে 3টি চার্জে, এবং এই চার্জ 3টিতে স্পষ্টভাবে আদালত মৌখিক সাক্ষী, দালিলিক সাক্ষী সব বিবেচনা করেছেন। বিবেচনা করেই তারা ট্রাইব্যুনালের রায়টাকে বহাল রেখেছেন। সুতরাং এই রায়কে পুনর্বিবেচনা করার কোনো প্রয়োজন নাই এবং কোনো অবকাশও নাই। মতিউর রহমান নিজামীর আইনজীবী জানান, 195 জন পাকিস্তানি যুদ্ধ অপরাধী ছেড়ে দিয়ে সহযোগীদের বিচার করা হয়েছে। সেক্ষেত্রে তাদের সর্বোচ্চ সাজা দেয়া ঠিক হবে না বলে মনে করেন তিনি। 3টা অভিযোগ থেকে শেষে মুক্তি পাওয়ার যোগ্য, এবং প্রসিকিউশনের কেস যদি বিশ্বাস করা হয় তাহলে তার ভাইকেরিয়াস লায়াবিলিটি পরোক্ষভাবে যদি সম্পৃক্ত যুক্ত থাকে তার জন্য তাকে মৃত্যুদণ্ড হতে পারে। এদিকে মানবতা বিরোধী অপরাধে কিশোরগঞ্জের করিমগঞ্জের আইনজীবী শামসুদ্দিন সহ 4 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার বিচারপতি এম আনোয়ারুল হকের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। যে 4 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তারা হচ্ছেন অ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এটিএম নাসির, গাজী আব্দুল মান্নান এবং হাফিজ উদ্দিন। আর যাকে আমৃত্যু শাস্তি দেওয়া হয়েছে তার নাম হচ্ছে আজহারুল ইসলাম। সেই রায়ে আমরা ক্ষুব্ধ হয়েছি এবং মনে করি আসামি শামসুদ্দিন ন্যায় বিচার পান নাই। তাকে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণবশত প্রসিকিউশনের শিকানু সাক্ষীর মাধ্যমে আজকে সাজা প্রদান করা হয়েছে। তার রায় আমরা হাতে দেখে পর্যালোচনা করে তার আত্মীয় স্বজনের সঙ্গে আসামির সঙ্গে পরামর্শ করে তার পরবর্তী সিদ্ধান্ত আপনাদেরকে যথাসময়ে জানানো হবে। এই রায়সহ এ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মানবতা বিরোধী অপরাধে 23টি মামলার রায় দেয়া হলো। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। 3 দিনের সফরে ঢাকা এসেছেন কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল মোবারক আল হামাদ আল সাবাহ। 5টার কিছু পরে ঢাকা আসেন তিনি। বিমানবন্দরে কুয়েতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা, সম্মানিত করা হয় গার্ড অফ অনারের মাধ্যমে। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিসভার সদস্য, 3 বাহিনীর প্রধান ও কূটনৈতিক কোরের সদস্যরা উপস্থিত ছিলেন। বুধবার হবে দুদেশের শীর্ষ পর্যায়ের বৈঠক। বৈঠক শেষে বাংলাদেশ ও কুয়েতের মধ্যে বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষা, সামরিক সহযোগিতা এবং কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা সহজীকরণ সংক্রান্ত 3টি চুক্তি সই হওয়ার কথা রয়েছে। এছাড়া বুধবার সন্ধ্যায় রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন শেখ জাবের। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে প্রায় 35,000 কোটি টাকা সহ 44,167 কোটি টাকার 9টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা মাওয়া পদ্মা সেতু জাজিরা ভাঙ্গা যশোর পর্যন্ত 172 কিলোমিটার রেল লাইন নির্মাণ করা হবে। একে 4টি সেকশনে বিভক্ত করা হয়েছে। প্রথম সেকশন ঢাকা থেকে গ্যান্ডারিয়া, দ্বিতীয়টি গ্যান্ডারিয়া থেকে মাওয়া, তৃতীয়টি মাওয়া ভাঙ্গা এবং চতুর্থ সেকশন ভাঙ্গা জংশন থেকে যশোর পর্যন্ত। ঢাকা গ্যান্ডারিয়া অংশের কাজ শেষ হবে 2018 সালে। আশা করা হচ্ছে একই দিনে চালু হবে পদ্মা সেতু প্রকল্পের রেল ও সড়ক পথ। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল জানান, গত এপ্রিলে মূল্যস্ফীতি ছিল 5.61%, যা গত মার্চে ছিল 5.65। হতাশা ও নিজেদের অপকর্ম ঢাকতেই বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রীর পরিবারকে নিয়ে কুৎসা রটনার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন। হাসান মাহমুদ আরও বলেন, নির্বাচনে ভরাডুবি ও একের পর এক ব্যর্থতা সহ্য করতে না পেরেই বেগম খালেদা জিয়া এখন প্রধানমন্ত্রী ও সরকারের বিরুদ্ধে আপত্তিকর ও মিথ্যা অভিযোগ তুলছেন। 1981 সালে জিয়া রহমানের মৃত্যুর পর বেগম খালেদা জিয়াকে বলবো
নিজের অপকর্ম ঢাকার জন্যে, নিজের পুত্রদের অপকর্ম ঢাকার জন্যে, নিজের পরিবারের সদস্যদের অপকর্ম ঢাকার জন্যে আপনি নোংরা খেলায় মেতে উঠবেন না। অনেক নোংরা কিন্তু সত্য অনেক ঘটনা আপনার সম্পর্কে আমাদের জানা আছে, অনেকের জানা আছে। যদি এই নোংরা খেলা খেলেন, এই নোংরা মিথ্যাচারে যদি আপনি মেতে থাকেন, তাহলে আপনার ব্যাপারে যে সত্য কিন্তু প্রচণ্ড নোংরা বিষয়গুলো আছে সেগুলো আমরা জনসম্মুখে আনতে বাধ্য। বিএনপি নেতারা বলেছেন বেগম খালেদা জিয়ার কাছে প্রমাণ আছে বলেই তিনি জয়ের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ এনেছেন। এখন জয়ের দায়িত্ব নিজেকে নির্দোষ প্রমাণ করা। ২৫০০ কোটি টাকা পাচারের তথ্য তদন্ত করে জনগণের কাছে সত্য প্রকাশের দাবিও জানান বিএনপি নেতারা। বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত স্মরণসভায় দলের নেতারা অভিযোগ করেন, নেতৃত্ব দুর্বল করতেই বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ধারাবাহিক মামলা হামলা করা হচ্ছে। এই আমাদের জাতীয় নাতি কি জয় বলছেন, টাকার সন্ধান করে দিতে পারলে তিনি এতিমখানায় দিয়ে দিবেন, ধরতে না পারলে দিবেন না। সুতরাং যেভাবেই রাখেন, যেভাবেই থাকুক না কেন, ধরো একদিন পড়বে, টাকা এতিমখানায় যাবে না কোথায় যাবে সেদিনই সিদ্ধান্ত হবে। এদিকে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নানের মুক্তির দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বিএনপি নেতারা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আনা অর্থ লোপাটের তদন্ত দাবি করেন। 3 বারের প্রধানমন্ত্রী একটা বক্তব্য রেখেছেন তার ব্যাপারে, তিনি কি তথ্য প্রমাণ ছাড়া কোনো বক্তব্য রেখেছেন? নিশ্চয়ই তার কাছে সেই ধরনের কোনো তথ্য আছে। তো এইটার প্রমাণের দায়িত্ব তো হচ্ছে তার। কেন সে রাজনীতিতে এখনো ওইভাবে আসেনি? কিন্তু রাজনীতি শুরু করার মুহূর্তে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে কেন? অন্যদিকে বিকেলে জাতীয় প্রেসক্লাবে মে দিবসের আলোচনায় বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন, বর্তমান সরকার শ্রমবান্ধব সরকার নয়। উচ্চবিত্তের ব্যবহার করা পেট্রোল অক্টেনের দাম লিটারে কমিয়েছে 10 টাকা, আর গরিব মেহনতি মানুষের ব্যবহার করা ডিজেল কেরোসিনের দাম কমিয়েছে 3 টাকা। আপনি কমালেন ডিজেলের দাম 3 টাকা, কমায় সরকার থেকে বলে দেওয়া হলো প্রতি কিলোতে 3 পয়সা ভাড়া কমলো। জিনিসপত্রের দাম তো 1 পয়সাও কমে নাই। এখন তো পরিবহনের ব্যয় কমার কথা, 3 টাকা হলে তো কমছে, তাহলে সে অনুযায়ী তো জিনিসপত্রের দাম কমার কথা। কারণ ওটাও দেখানো সরকারের আগ্রহ নাই, কারণ ওটার মালিকরাও আবার বড় লোক। দলের মধ্যে ঐক্য গড়ে তুলে পরিবর্তনের জন্য লড়াই চালিয়ে যাওয়ার কথাও বলেন বিএনপি নেতারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। শেয়ার বাজারে যে পরিমাণ টাকা ঢুকছে তার চেয়ে বেশি টাকা বের হয়ে যাচ্ছে বলে মনে করেন বিশ্লেষক ও সংশ্লিষ্টরা। তাদের মতে এক ধরনের প্রতারণার মাধ্যমে শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির পরিচালকরা হাতিয়ে নিচ্ছেন টাকা। সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত করে শেয়ার বাজারের গতি ফেরানো যাবে না বলে মনে করেন বিশ্লেষকরা। 2010 সালের পর প্রায় 6 বছর পেরিয়ে গেছে। এরপর সরকারের উদ্যোগ আর শেয়ার বাজার সংশ্লিষ্টদের নানা চেষ্টায়ও ঘুরে দাঁড়ায়নি শেয়ার বাজার। অথচ এসব উদ্যোগের উপর ভরসা করে সাধারণ বিনিয়োগকারীরা অব্যাহতভাবে বিনিয়োগ করেছেন, অর্থ বেশি খোয়া গেছে তাদেরই। এর ধারণা মেলে ডিএসইউ সিএসসির সূচকে। 2010 সালের ডিএসইর প্রধান সূচক যেখানে ছিল 9000-এর কাছাকাছি, এখন রয়েছে তার অর্ধেক। বিশ্লেষকরা বলছেন, একটি শ্রেণী শেয়ার বাজারকে অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে ব্যবহার করেছে, কিন্তু তা ঠেকানো হয়নি। বেশি পরিমাণ অর্থ মার্কেটে বাইরে যাচ্ছে, ওই তুলনায় যে পরিমাণ অর্থ মার্কেটে প্রবেশ করতেছে। স্পন্সররা লক্ষ লক্ষ শেয়ার বিক্রি করে, ওই টাকা তো সব বাজারে থাকে না, ওটা ওদের পার্সোনাল টাকা হয়ে যায়। আরেকটা প্রতারণা, নন লিস্টেড কোম্পানির সঙ্গে লিস্টেড কোম্পানি মার্জ করতেছে এবং করে ওটাকে ওভার ভ্যালুয়েশন দেখাচ্ছে, যেখানে ওই যে স্পন্সর সাহেবদের হোল্ডিং বেশি, মানে শেয়ার হোল্ডিং বেশি, ওভার ভ্যালুয়েশন করে লিস্টেড কোম্পানি থেকে লাখস অফ এডিশনাল শেয়ার ইস্যু করা হচ্ছে এবং সেই শেয়ার পরে আবার বিক্রি করে দিচ্ছে। এমন কোনো কাজ করা উচিত না যে কাজে বিনিয়োগকারীরা প্যানিক হয়ে যায়, এমন কোনো কাজ করা উচিত না যে কাজে ট্রেড ফ্যাসিলিটেশনের জায়গায় ট্রেড হ্যাম্পার হয়। তাই স্টক এক্সচেঞ্জকেও দায়িত্ব নিতে হবে, সিকিউরিটি এক্সচেঞ্জকেও দায়িত্ব নিতে হবে। 2009 সালের পর ভালো বহুজাতিক কোনো কোম্পানিকে শেয়ার বাজারে আনা যায়নি। এটিকে সরকারের ব্যর্থতা বলে মনে করেন বিশ্লেষকরা। এটা আমি মনে করি অর্থ মন্ত্রণালয় খুব সিরিয়াসলি দেখা উচিত যে আমাদের এখানে কেন ভালো শেয়ারগুলো আসতেছে না, কেন মাল্টিনেশনালগুলো আসবে না, কেন ইউনিলিভার আসবে না, কেন নেসলে আসবে না, যদিও তারা অন্যান্য শেয়ার বাজারের তালিকাভুক্ত অন্যান্য দেশে। ভালো ইনভেস্টমেন্ট অপরচুনিটি ক্যাপিটাল মার্কেট, সেটা আমরা কিন্তু বলতে পারতেছি না সেভাবে, বা বলা হচ্ছে না সেভাবে। তদুপরি যারা টুকটাক যারা আসতেছে তারা কিন্তু এসে খুব হতাশার মধ্যে পড়ে যাচ্ছে।
তাদের মতে শুধু উদ্যোগের মধ্যে শেয়ার বাজারকে আটকে রাখলে চলবে না, কার্যকর কিছু পদক্ষেপের প্রয়োজন। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। নিচে গ্রেট ওয়াল সিরামিক সংবাদ বিরতি। 3 পয়সা কমল ডিজেল চালিত বাস মিনিবাসের ভাড়া, কার্যকর 15 মে। অধ্যাপক রেজাউল হত্যার বিচারের দাবিতে আজও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উত্তাল। দেখছিলেন বাংলা ভিশন সংবাদ। দেশের গণমাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত হয়েছে। একই সঙ্গে গণমাধ্যমের উপর রাষ্ট্র ও রাষ্ট্র বহির্ভূত চাপ রয়েছে বলে মনে করেন সিনিয়র সাংবাদিকরা। সামনে গণমাধ্যমের দুর্দিন আসছে এমন শঙ্কার কথাও জানান তারা। অন্যদিকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, কমিশন গঠন, আইন ও নীতিমালার মাধ্যমে চাপ প্রয়োগ নয়, গণমাধ্যমের প্রাতিষ্ঠানিকরণ হচ্ছে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জনগণের গণমাধ্যম মনস্কতা বাংলাদেশ প্রেক্ষিত গবেষণা প্রতিবেদন প্রকাশ ও আলোচনার আয়োজন করে পরিপ্রেক্ষিত। আলোচনায় সিনিয়র সাংবাদিকরা বলেন, গণমাধ্যমের মালিকানায় কর্পোরেট সংস্কৃতির অভাব রয়েছে। গণমাধ্যমের উপর নানা দিকের যে চাপ রয়েছে তাতে সংকুচিত হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। গণমাধ্যমের স্বাধীনতা এবং স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে। দেশে যে রাজনীতি সংস্কৃতি বিরাজ করছে এর উন্নতি ঘটা খুব জরুরি স্বাধীন সাংবাদিকতার জন্য। সম্প্রচার নীতিমালার যে দিকটা আমাকে আতঙ্কিত করছে, গ্রেফতার আতঙ্ক, আমি মাননীয় মন্ত্রী এখানে আছেন, এই জায়গাগুলো নিশ্চয়ই পুনর্বিবেচনা করবেন। আর কোনো এক জায়গা থেকে নাকি আরও প্রস্তাব এসছে পত্রিকাও 30 দিন বন্ধ রাখা যাবে। আমার কাছে মনে হয় আমাদের জন্য সামনে খুব দুর্দিন আছে, কিন্তু আমরা সুদিনের প্রত্যাশা করি। বাংলাদেশের নন স্টেট অ্যাক্টরদের ভূমিকার কারণে মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্র সংকুচিত হয়েছে। 2 ডজন সাংবাদিক নিহত হয়েছে, তারা বিচার করতে পারে না। আনসারুল্লাহ বাংলা টিম আমাদেরকে হত্যার হুমকি দেয়। সে আনসারুল্লাহ বাংলা টিম নন স্টেট অ্যাক্টর, তারা একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করে, কিন্তু স্টেট সেক্টর আমাকে প্রোটেকশন যদি না পারে তাহলে দায় স্টেটের উপর বর্তায়। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম সরকারের প্রতিপক্ষ নয়, নিত্যসঙ্গী। গণমাধ্যমের উপর সরকারের কোনো চাপ নেই, তবে গণমাধ্যমকে একটি কাঠামোর মধ্যে রাখতে কাজ করছে সরকার। গণমাধ্যমের স্বাধীনতা মত প্রকাশের জন্য, সমালোচনার জন্য এবং ভিন্ন ভিন্ন দর্শন প্রচারের জন্য। গণমাধ্যমের এই স্বাধীনতা কখনোই উস্কানির জন্য নয়, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য নয়। সম্প্রচার আইন সহ বিভিন্ন নীতিমালা সহ যেগুলো আমরা তৈরি করার চেষ্টা করছি, এটা গণমাধ্যমের সংকোচন নয়, বরঞ্চ গণমাধ্যমের প্রাতিষ্ঠানিকীকরণের একটি প্রয়াস মাত্র। এদিকে নিউজ টুডে সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ বলেন, কার্যকর গণতন্ত্র না থাকলে গণমাধ্যম মুক্তভাবে মত প্রকাশ করতে পারে না। তার মতে আইন ও নীতিমালার প্রয়োগই বলে দেবে গণমাধ্যম কতটা স্বাধীন। শুধু কালাকানুন করলেই সংবাদপত্রের স্বাধীনতা খর্ব হয় না। এটা পারিপার্শ্বিক অবস্থা এমন তৈরি করা হয়, একটা ভীতিকর অবস্থা তৈরি করা হয়, সে ভীতির মধ্যে তো স্বাধীনভাবে কথাও বলা যায় না, লেখাও যায় না, হাঁটাও যায় না, চলাও যায় না। আমরা এই মুহূর্তে এরকম একটা অবস্থার মধ্যে বাংলাদেশের গণমাধ্যম আছে। তার মতে মত প্রকাশের স্বাধীনতার পাশাপাশি জনমানুষের কাছে গণমাধ্যমের জবাবদিহিতাও নিশ্চিত হওয়া জরুরি। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা ও চট্টগ্রাম মহানগর ছাড়া দেশের অন্যান্য স্থানে ডিজেল চালিত বাস ও মিনি বাসের ভাড়া প্রতি কিলোমিটারে 3 পয়সা কমানো হয়েছে। কার্যকর হবে 15 মে থেকে। আন্তঃজেলা ও দূরপাল্লায় চলাচলকারী ডিজেল চালিত বাস ও মিনি বাসের সর্বোচ্চ ভাড়া 1 টাকা 45 থেকে 3 পয়সা কমিয়ে 1 টাকা 42 পয়সা করা হয়েছে। সড়ক পরিবহন বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। বাস ও মিনি বাসের ভাড়া সংক্রান্ত আগের সব আদেশও বাতিল করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যার বিচারের দাবিতে আজও ক্যাম্পাসে সমাবেশ করেছেন শিক্ষকরা। 11 দিনের মতো আজও উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সকালে শিক্ষক শিক্ষার্থীরা আলাদা আলাদা মনোমিছিল বের করেন, পরে তারা প্রতিবাদে মঞ্চে জড়ো হন। বেলা 11টার দিকে ক্যাম্পাসে সিনেট ভবনের সামনে সমাবেশ হয়। এ সময় শিক্ষক শিক্ষার্থীরা কালো ব্যাচ ধারণ করেন। সমাবেশে স্থানীয় সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাহ যোগ দেন। তিনি এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন। আবারও নিচ্ছে গ্রেট ওয়াল সিরামিক সংবাদ বিরতি।
মমতার উস্কানিমূলক ভাষণ পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব ফেললে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি নির্বাচন কমিশনের। সালাউদ্দিনের নেতৃত্বে ফুটবলের উন্নয়ন ঘটবে, আশাবাদ মেয়র নাসিরের। জেলা পর্যায়ে ফুটবলে মনোযোগ দেওয়ার আহ্বান। বাংলা ভিশন সংবাদ দেখছিলেন। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। রাজ্য পুলিশকে হুমকি দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব ফেললে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রীর বক্তব্যের ভাষান্তরিত অনুলিপি ও ভিডিও সিডি পূর্ব মেদিনীপুরের জেলা শাসকের কাছে দ্রুত জমা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন কার্যালয়। এর আগে সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানায় ভারতীয় জনতা পার্টি বিজেপি। গেল রবিবার চণ্ডীপুর ও পাঁশকুড়ার জনসভায় রাজ্য পুলিশকে ভীতু ও অতি সক্রিয় বলে কটাক্ষ করেন মমতা। ক্ষমতায় ফিরলে নির্বাচন চলাকালীন 15 দিনের ক্ষমতাভোগীদের দেখে নেওয়ারও হুমকি দেন তিনি। মূলত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের তৃতীয় দফা ভোটের আগে নির্বাচন কমিশন 67 পুলিশ অফিসারকে বদলি করলে ক্ষুব্ধ হন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের বাইরের কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। সপ্তাহ পার না হতেই সিরিয়ার আলেপ্পো শহরে আবারও একটি হাসপাতালে হামলা চালানো হয়েছে। সরকার নিয়ন্ত্রিত ওই হাসপাতালে বিদ্রোহীদের রকেট হামলায় নিহত হয়েছে অন্তত 19 জন। এদিকে নগরীর উত্তরাঞ্চলে গোলাবর্ষণ জারি রেখেছে সরকারি সেনা ও সহযোগী মিলিশিয়ারা। লেবাননে আটকা পড়া 101 জন শরণার্থীকে আশ্রয় দিয়েছে ইতালি। বেশিরভাগই সিরিয়ার নাগরিক। মানবিক কর্মসূচির অংশ হিসেবে শরণার্থীদের ইউরোপে পুনর্বাসনের জন্য ইতালির একটি ক্যাথলিক এনজিও এই উদ্যোগ নেয়। এ যাবৎ 5 শতাধিক শরণার্থীকে ইউরোপে পুনর্বাসনে সাহায্য করল সংস্থাটি। তুরস্কে পার্লামেন্টের ভেতরে আবারও মারামারিতে আহত হয়েছেন ক্ষমতাসীন একে পার্টি ও বিরোধী কুর্দি পার্টির কয়েক সদস্য। সংসদ সদস্যদের বিচারের আইন বাতিলের প্রস্তাবকে কেন্দ্র করে তাদের মধ্যে এ মারামারি হয়। এবার চালকবিহীন জাহাজ উদ্ভাবনের তথ্য প্রকাশ করল মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন। সংস্থাটির দাবি 132 ফুট দীর্ঘ এই জাহাজটির সর্বোচ্চ গতিবেগ 10,000 নটিক্যাল মাইল। সেই সাথে রাডারে ধরা পড়া স্টিলথ সাবমেরিন ও পানির নিচে থাকা মাইন খুঁজে বের করতে সক্ষম এটি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবারে ক্লেমন খেলা সংবাদ। জেলা ও বিভাগীয় পর্যায়ে ফুটবলকে অবহেলিত রেখে দেশের ফুটবলের উন্নয়ন সম্ভব নয় বলেছেন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি এবং চট্টগ্রামের মেয়র আজম নাসিরউদ্দিন। দেশের ফুটবল উন্নয়নে জেলা পর্যায়ে জমজমাট লীগ আয়োজনের গুরুত্ব দিয়েছেন এই রাজনৈতিক ক্রীড়া ব্যক্তিত্ব। তৃতীয় মেয়াদে বাফুফের সভাপতি নির্বাচিত হওয়ায় কাজী সালাউদ্দিনের কাছে প্রত্যাশা অনেক বেশি মন্তব্য করে চট্টগ্রাম মেয়র বলেছেন, সালাউদ্দিনের নেতৃত্ব বাফুফের বর্তমান কমিটিরই সামর্থ্য আছে ফুটবলকে এগিয়ে নেয়ার। এবার সেই লক্ষ্য পূরণ হবে আশাবাদী তিনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচনে কাজী সালাউদ্দিনের সম্মিলিত পরিষদের বিশাল জয়ের নেপথ্যের নায়ক এ রাজনৈতিক ক্রীড়া ব্যক্তিত্ব। বিসিবির পরিচালক এবং একই সাথে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি হিসেবে দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম পলিসি মেকার আজম নাসির বাফুফে নির্বাচন মেরুকরণে নিজের সেই ইমেজকে কাজে লাগিয়ে শেষ মুহূর্তে সম্মিলিত পরিষদের জয় রেখেছেন বড় ভূমিকা। বলেছেন, দেশের ফুটবলকে এগিয়ে নিতে সালাউদ্দিন ও তার কমিটিরই প্রয়োজন বাফুফেতে। জনগণের যে ফুটবল প্রেমিকদের যে প্রত্যাশা, এটা পূরণ করা আমাদের পক্ষে সম্ভব। এটা কাজী মোহাম্মদ সালাউদ্দিন, উনি বাংলাদেশের ফুটবল জগতের কিন্তু কিংবদন্তি এবং ওনার সকল ধরনের সক্ষমতা আছে, যোগ্যতা আছে, আন্তরিকতা আছে, এটা নিয়ে প্রশ্ন নেই, কিন্তু উনি এখন পর্যন্ত রেজাল্ট ওইভাবে দিতে পারেনি। চিটাগাং মেয়র বলেছেন, ক্রিকেটের মতোই ফুটবলেও বাংলাদেশের ভালো সম্ভাবনা আছে উন্নতি করার। সেজন্য জেলা পর্যায়ে ফুটবলের প্রকৃত উন্নয়ন ঘটাতে হবে। কাজী সালাউদ্দিনের কাছে নতুন আঙ্গিকে জেলা ফুটবলকে জাগিয়ে তোলার অনুরোধ রেখেছেন তিনি। আমরা জেলা পর্যায়ে এই ক্রীড়াঙ্গনকে সচল রাখা, এটাকে প্রসার ঘটানো আমাদেরই মূল দায়িত্ব।
এবং এই ক্ষেত্রে আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে আমরা সহযোগিতা করতে চাই। নতুন ফুটবলার সৃষ্টি করার জন্য জেলা ফুটবল অ্যাসোসিয়েশন যাতে কার্যকর পরিকল্পনা গ্রহণ করতে পারেন এবং সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে যেইভাবে সহযোগিতা প্রদান করা উচিত শতভাগ যাতে সহযোগিতা করেন, এটাই হলো যে আমার প্রত্যাশা। চিটাগাং মেয়র বলেছেন, একজন যোগ্য ও ফুটবল নিবেদিত প্রাণ ব্যক্তির হাতেই জেলা ফুটবল উন্নয়নের ভার ছেড়ে দেওয়া উচিত। তিনি আন্তরিকভাবে কাজ করলেই জেলার ফুটবল জেগে উঠবে, এগিয়ে যাবে ফুটবলে বাংলাদেশ। সাইফুর রহমান চৌধুরী, বাংলা ভিশন, ঢাকা। তাজিকিস্তানে এএফসি অনূর্ধ্ব-14 আঞ্চলিক নারী ফুটবল চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও বাংলাদেশ ফ্র্যাঞ্চাইজি লীগ বিএসএল এর পৃষ্ঠপোষক সাইফ পাওয়াটেক। বাংলাদেশের ফুটবলের ক্রান্তিকালে আলোক পত্রিকা অনূর্ধ্ব-14 কিশোরী ফুটবলাররা টানা 2 বার জিতল এএফসি মধ্য ও দক্ষিণ এশিয়া আঞ্চলিক নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। তাজিকিস্তানে হাড় কাঁপানো শীতের মধ্যেও ফাইনালে শক্তিশালী ভারতকে 4-0 গোলে হারিয়ে শিরোপা ধরে রাখে মার্জিয়ার দল। গত আসরে অদম্য এই মেয়েরাই নেপালের ভূমিকম্প আতঙ্ক জয়ের পর স্বাগতিকদের হারিয়ে প্রথম শিরোপার স্বাদ নেয়। বেঙ্গল টাইগার্সদের এই সাহস আর সাফল্য বাফুফের হ্যাট্রিক সভাপতি কাজী সালাউদ্দিনের কাছে আগামী 4 বছরে ফুটবল উন্নয়ন পরিকল্পনার সবচেয়ে বড় অনুপ্রেরণা। বাফুফে ভবনে এই অনুষ্ঠানে ফুটবল উপহার দিয়ে সম্মাননা জানানো হয় অধিনায়ক মার্জিয়া ও সেরা গোলদাতা তোহরাকে। চেক ও ক্রেস্ট দেয়া হয় প্রত্যেক ফুটবলার ও টিম ম্যানেজমেন্টকে। দলের উন্নয়ন ও ফুটবলারদের উৎসাহিত করতেই নিয়মিত আর্থিক সহযোগিতার আশ্বাস দেন বিএসএল এর পৃষ্ঠপোষক সাইফ পাওয়াটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন। সংবাদ শেষ করছি। পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে। হত্যাসহ সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রের অভিযোগে সিঙ্গাপুরে 8 বাংলাদেশে আটক। পুলিশের প্রতিরোধ না থাকলে জঙ্গিদের হত্যাকাণ্ড আরও বাড়ত, দাবি আইজিপি। নিজামীর ফাঁসি রিভিউর রায় 5 মে। কিশোরগঞ্জের শামসুদ্দিন সহ 4 রাজাকারের মৃত্যুদণ্ড, 1 জনের আমৃত্যু কারাদণ্ডের রায়। হতাশা ঢাকতে প্রধানমন্ত্রী পরিবার নিয়ে কুৎসা রটনা, অভিযোগ আওয়ামী লীগের। নিজেকে নির্দোষ প্রমাণের দায়িত্ব জয়ের, দাবি বিএনপি নেতাদের। শেয়ার বাজারে বিনিয়োগের চেয়ে বেশি টাকা বেরিয়ে যাচ্ছে, প্রতারণায় হাতিয়ে নিচ্ছেন কোম্পানির পরিচালকরা, পর্যবেক্ষণ বিশ্লেষকদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রয়েছে রাত 10:30টায়। এর আগে 9টায় থাকছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। দর্শক, এছাড়াও দেশ ও দেশের বাইরের সবচেয়ে সংবাদ সবার আগে জানতে যে কোনো সময় আপনার গ্রামীণ ফোন বাংলা লিংক অথবা এয়ারটেল থেকে ডায়াল করতে পারেন 1616 নাম্বারে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকায়।